संविधान को हमने बचाया है, विपक्ष खत्म कर कुछ नहीं, ये सब उनकी झूठी बातें हैं। वो शुरू से ही झूठे बोलते आए हैं। इतनी नाराजगी क्यों है? नाराजगी हम ही नहीं, आम जनमानस नाराज है। আজকের ভিডিওতে সরকারি চাকরিতে ভারতীয় মুসলমানদের অবস্থা এবং সামগ্রিক অর্থে ভারতীয় মুসলমানরা কেমন আছে এবং সবশেষে এক ব্রাহ্মণ কবির হিন্দি কবিতা দিয়েই শেষ করব। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। প্রথমেই আসি সরকারি চাকরিতে ভারতীয় মুসলমানদের অবস্থা নিয়ে। একটা সম্প্রদায় যার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষায় অবস্থান তলানিতে। সরকারি চাকরিতে তাদের অবস্থান ভালো হবে না তার বলার অপেক্ষা রাখে না। যদিও কেন্দ্রীয় সরকার সরকারি চাকরিতে এই সম্প্রদায়কে ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড কাস্ট বা পিছিয়ে পড়া সম্প্রদায় মেনে নিয়ে 4% সংরক্ষণ দেয়। যদিও মোট মুসলিমদের মধ্যে 40%কে ওবিসি ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে পিছিয়ে আছে শতকরা 40 জন, আর টেনে তোলার চেষ্টা করা হচ্ছে শতকরা 4 জনকে। প্রচেষ্টা মন্দ নয়, অ্যাটলিস্ট সদিচ্ছা তো আছে বলা যায়। তবে আর নয়, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল আর এই সংরক্ষণ দিতে চায় না। ভাবছেন কারণ কি হতে পারে? কারণটি জটিল তেমন কিছু নয়, রাজনীতি। এখানেও রাজনীতি। এই সংখ্যালঘু সম্প্রদায়কে চাপে রেখে শাস্তি দিয়ে সংখ্যাগুরু সম্প্রদায়কে খুশি করা, যাতে করে সংখ্যাগুরুর বেশিরভাগ ভোট তাদের পক্ষে যায়। যাই হোক, এবার কেন্দ্রীয় সরকারের চাকরিতে মুসলমানদের অবস্থানের পরিসংখ্যান জেনে নেওয়া যাক। প্রথম শ্রেণীর অফিসারের পার্সেন্টেজ 1.6, দ্বিতীয় শ্রেণীর অফিসারের পার্সেন্টেজ 3.9, অন্যান্য টেকনিক্যাল ও সুপারভাইজারি কর্মীর পার্সেন্টেজ হলো 4.4। এদিকে আবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে মুসলমানদের পার্সেন্টেজ 2.98 আর ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে 3.14%। পরিসংখ্যান বলছে এই সম্প্রদায়ের জনসংখ্যা বাড়লেও দক্ষ, মেধাবী, শিক্ষিত, জ্ঞানীর জনসংখ্যা দিন দিন কমছে। হয়তো তাই, আবার হয়তো आप अखिलेश से ये बोल दीजिए कि एनआरसी सीए के खिलाफ जिस तरीके से देश के मुसलमानों ने आंदोलन करा, अखिलेश ऐसे आंदोलनों को लीड करें। তাই না, ভারতকে ব্রিটিশ মুক্ত করে স্বাধীনতা আনার পিছনে এই সম্প্রদায়ের মানুষের অবদান অবশ্য ইতিহাসের পাতা থেকে পুরোপুরি মোছা সম্ভব হয়নি। খোঁজাখুঁজি করলে এখনও অনেক মুসলমান নাম পাওয়া যাবে। মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে আশফাকুল্লাহ খান ও মীর নিসার আলী, অন্যান্য নাম আপনারা ইতিহাসের পাতায় এখনও পাবেন। কিন্তু বর্তমানে ভারতের সীমানা রক্ষার জন্য আর্মি বা সেনাবাহিনীতে এই সম্প্রদায়ের উপস্থিতি মোটেই সন্তোষজনক নয়। অবশ্য এদের উপস্থিতির দরকার পড়ে না। বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে মাত্র 3% এই সম্প্রদায়ের মানুষ কর্মরত। ব্যাংক, ইন্ডিয়ান পুলিশ, আইআইটি সর্বত্র একই হাল। বিকাশ বিকশিত হয়ে এই সম্প্রদায়কে থার্ড ক্লাস নাগরিকে পরিণত করেছে। গণতান্ত্রিক ভারতের গণতন্ত্র এই সম্প্রদায়ের মানুষদেরকে ভয় পায়, এদেরকে দেখলে পালায়, কারণ এরা আতঙ্কবাদী। আর এই আতঙ্কবাদীরা মারার থেকে মার খেতে বেশি আনন্দ পায়। এদের কাছ থেকে জায়গা, জমি, এমনকি এবাদত স্থান কেড়ে নিলেও বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে কপাল চাপড়ায় আর বলে কপালে নেই। বুলডোজারের বর্বর আক্রমণে ঘরবাড়ি ভেঙে দিলেও বলে পাকিস্তানে যাব না, এখানেই দাফন হব, কারণ আই অ্যাম ইন্ডিয়ান, নট পাকিস্তানি। অসীমকালের বাসিন্দা জেনেও পুরনো দলিল খুঁজতে থাকে, পাছে এনআরসি তাদের দেশ থেকে তাড়িয়ে দেয়। অফিসিয়াল লাইনে ঠাই দাঁড়িয়ে থেকে নিজের পিতামাতা সন্তানদের নামের ভুল বানান ঠিক করে। এরা জানে শাহিনবাগ বাঁচাতে পারবে। বাবরি মসজিদ কেড়ে নেওয়ার পরে জ্ঞানবাপী মসজিদ নিতে চাইলেও চুপ থাকে। প্রাণের মায়া, বড় মায়া। এরা চায় নেতা মন্ত্রী সংখ্যাগুরু সম্প্রদায়ের সাথে কোনো প্রকারের বিরূপ আচরণ না করে কেবল বেঁচে থাকতে। নিজেদের অজান্তে মসজিদ ছাপিয়ে রাস্তায় নামাজ পড়লে অন্ধভক্তের হাতে, পুলিশের হাতে মার খেয়ে গদি মিডিয়ার সামনে হাউমাউ করে কাঁদতে থাকে, শুধুমাত্র সহানুভূতি আদায়ের লোভে। জানে কোনো লাভ নেই, তবুও নিজেকে নির্দোষ প্রমাণের লোভ সামলাতে পারে না। সশব্দে কাঁদতে চায়, কিন্তু পারে না, পাছে যদি প্রতিবাদ শব্দ বের হয়ে যায়। মাদ্রাসা শিক্ষকদের সাম্মানিক বন্ধ করার বিজ্ঞপ্তি বের হলে হাতে পায়ে ধরতে থাকে। যদি কাজ হয়, কাজ না হলেও দোষারোপ করতে পারে না। বাসে ট্রেনে দৃষ্টি নামিয়ে চলে, হাত পা গুটিয়ে রাখে, যাতে অন্ধভক্তের দল পায়ে পা দিয়ে ঝগড়া না করতে পারে। পয়সার অভাবে সরকারি হাসপাতালে এদের লাইন দেখলে মনে হয় ভারতবর্ষের সরকারি হাসপাতালগুলো কেবল এদের জন্যই তৈরি, আর ভারতবর্ষের জনগণ মানে এই সম্প্রদায়। শত উপেক্ষা, অবমাননা, অপমান সত্ত্বেও লাইন থেকে এদের সরানো যায় না। অন্ধভক্তেরা আক্রমণ করে তাড়িয়ে দিলে অন্য মহল্লায় ঘর খোঁজে, সেখান থেকে তাড়িয়ে দিলে অন্য মহল্লায়। এক অদ্ভুত জাতি, বরং বলা যায় ভারত দেশের এক চিরন্তন কলঙ্ক। এ কলঙ্ক দূর হলেই ভালো হতো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত দয়াবান, প্রগতিশীল, সবাইকে নিয়ে চলতে চান। তার কথায় বিকাশ মানে সবকা সাথ সবকা বিকাশ।
सबका साथ, सबका विश्वास, सबका विकास, सबका प्रयास। सरकार के तौर पर हम ये सुनिश्चित कर रहे हैं कि विकास का फायदा हर किसी तक पहुंचे और कोई इससे अछूता। তবে এই প্রধানমন্ত্রীর এই সবার মধ্যে এই সম্প্রদায় আছে কিনা এখনো জানা যায়নি, কারণ উনি তো বলেননি, এমনকি কোনো গদি মিডিয়াও বলেননি। এই সম্প্রদায়ের খাদ্য, পোশাক, উৎসব, অভ্যাস, এমনকি ধর্মপালন অন্ধভক্তের কাছে বিরক্তির বিষয়। সংবিধানের উল্লেখিত ধর্মনিরপেক্ষ শব্দটা এই সম্প্রদায়ের জন্য নয়, অন্ধভক্তেরা অন্তত তাই মনে করে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে বা বোমা ফাটলে এই সম্প্রদায়ের লোকের খোঁজ শুরু হয়, যেন এরাই একমাত্র অঘটন ঘটাতে পারে। এক ব্রাহ্মণ কবি দেবীপ্রসাদ মিশ্র এদের নিয়ে এক ভয়ঙ্কর সুন্দর কবিতা লিখেছেন। কবিতার নাম वे मुसलमान थे। আপনাদের সামনে কয়েকটি লাইন তুলে ধরছি। वे खुश होते थे और खुश होकर डरते थे। वे जितना पीएससी के सिपाही से डरते थे उतना ही राम से। वे मुरादाबाद से डरते थे, वे मेरठ से डरते थे, वे भागलपुर से डरते थे। वे अकड़ते थे लेकिन डरते थे। वे पवित्र रंगों से डरते थे, वे अपने मुसलमान होने से डरते थे। এই কবিতা অনেকটা বড়ই, আপনারা ইন্টারনেট থেকে খুঁজে নিয়ে পড়ে নিতে পারেন। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।